আসসালামু আলাইকুম সবাইকে। নীরব ভালোবাসা গল্পের 22 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আব্বা, আমি যাচ্ছি। জানি ভুল কিছু করছি না আমি। সত্যি বলতে আপনাদের ঠিক করার সম্পর্ক আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এখন হয়তো ভাববেন নিশ্চিত আমার কারোর সাথে সম্পর্ক রয়েছে। হ্যাঁ, আপনার ধারণাই ঠিক। আমি একজনকে পছন্দ করি। পছন্দ বললে ভুল হবে, আমি ভালোবাসি, খুব ভালোবাসি। আর যেটি হজ করে আসা নামের হাজি হিসেবে আপনি কখনোই মেনে নিতেন না। হাজি সাহেবের মেয়ে প্রেম করছে, তওবা তওবা। এমন হাজারো কথায় বিচলিত হয়ে আপনি বড় ভাই এবং মেজো ভাইয়ের মতো নিজের সিদ্ধান্তই আমার উপর চাপিয়ে দিতেন এবং আমার জীবনটা নরক বানিয়ে দিতেন। তাই আমি একরকম বাধ্য হয়ে পালানোর সিদ্ধান্তে আসলাম। জানি আপনি আর কখনোই আমার মুখ দেখতে চাইবেন না। তবে আব্বা, আমি বিশ্বাস করি আমার ভালোবাসার মানুষটি আমায় সুখে রাখবে। আমি ভালো থাকবো আব্বা, খুব ভালো থাকবো। আপনার একমাত্র মেয়ে অনা। বিশেষ দ্রষ্টব্য, কিছু টাকা এবং আমার জন্য আপনার জমিয়ে রাখা গয়নাগুলো আমার সাথেই নিয়ে যাচ্ছি। আমাকে মাফ করে দেবেন আব্বা। ওনার চিঠি হাতে কিছুক্ষণ থমেরে বসে রইলেন আলাউদ্দিন শেখ। তারপর লুক দিয়ে খবর পাঠিয়ে ডেকে আনালো চৈতালিকে। চেয়ারে হাতলে দুটো গুঁতো মেরে গম্ভীর গলায় বললেন, ওনা কার সাথে পালাইছে? চৈতালি বলল, মানে ওনা পালিয়েছে মানে? আলাউদ্দিন শেখ বলল, তামাশা না কইরা ভালোই ভালোই সবটা খুইলা কও। চৈতালি বলল, চাচা আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। আলাউদ্দিন শেখ ওনার ফেলে যাওয়া চিঠি চৈতালির দিকে বাড়িয়ে ধরতেই তা হাতে নিল চৈতালি। সময় নিয়ে পুরোটা পরে চুপচাপ দাঁড়িয়ে রইল। স্তব্ধতা তার কোনোভাবেই কাটছে না। ওনা আর প্রেম কিভাবে সম্ভব? তাকে তো এ ব্যাপারে কিছুই জানেনি সে। আলাউদ্দিন শেখ বলল, আমার মাইয়া কোনখানে আছে, কার সাথে পালাইছে সবটাই খুইটা খুইটা কও, নয়তো ওর পরিণতি ভয়ঙ্কর হইব কইয়া দিলাম। আলাউদ্দিন শেখের কথায় দুকদম পিছিয়ে পড়লো চৈতালি। চোখে মুখে এসে জড়ো হলো একরাশ আতঙ্ক। ঢুক চেপে ভাঙা গলায় কোনো মতে বলল, বিশ্বাস করেন চাচা, আমি কিচ্ছু জানি না। ওনা এ ব্যাপারে আমায় কিচ্ছু জানায়নি। আলাউদ্দিন শেখ বলল, এটা কি বিশ্বাস করবার কও? এটা পরশু রাতে তুমি ওর লগে ছিলা, কেন ছিলা জানি না মনে করেছো? তুমি ওরে প্ল্যান করে ভাগাইছো? কোন কুত্তার বাচ্চার লোকে ভাগাইছো সেটা কও। চৈতালি বলল, চাচা সত্যি আমি কিছু জানি না। আমি জানলে কি ওকে থামাতাম না? বিশ্বাস করেন ও আমাকে কিছুই বলেনি। উদ্বিগ্ন হলেন আলাউদ্দিন শেখ। চৈতালিকে আর কিছু না বলে উঠে পড়লেন চেয়ার ছেড়ে। আপাতত তাকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, নতুবা এসব পাড়ায় জানাজানি হয়ে গেলে বড্ড বিপদে পড়তে হবে তাদের। দোতলায় উঠে এসে আলাউদ্দিন শেখ নিজের ঘরে খানিকক্ষণ পায়চারি করার পর কল করলেন মেজবান নাম্বারে। তার এই বিপদে আপাতত 3 ছেলেকে তার পাশে দরকার, যাদের মুখের দিকে তাকিয়ে দুর্বল শরীরে বল খুঁজে পান তিনি। আর এদিকে পরন্ত বিকেলে তীব্র রোদে পরে শরীর ঘেমে শার্ট ভিজে উঠেছে মেজবার। অসহ্য লাগছে সময়টি। আচ্ছা, পরন্ত বিকেলে রোদ কি এতটাই তীব্র হয় নাকি কঠিন এত সত্যর মুখোমুখি দাঁড়িয়ে সে হাঁপিয়ে উঠছে? পারছে না লড়তে এই নির্মম সত্যের সঙ্গে। কপালের ঘাম মুছে মর্গ লেখা ঘরটির সামনে এসে দাঁড়ালো মেজবা। তার পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে হাতের নখ কামড়াচ্ছে মুবিন। গ্রামে এসে পৌঁছানোয় তাদের অনেক সময় হয়ে এসেছে। সকালে বাবার ফোন পেয়ে ওনার পালানোর খবর শুনে একদমও দেরি করেনি মেজবা। উল্লাসী এবং সোহাকে সঙ্গে নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিল গ্রামের উদ্দেশ্যে। দীর্ঘ পথ যাত্রার পর বাড়ি এসে পৌঁছে বেশ আলোচনার পর থানায় একটি মিসিং কমপ্লেন করার সিদ্ধান্তে উপনীত হতে পেরেছিল সকলে মিলে। তার প্রায় কিছুক্ষণ পরে সে মুবিনকে সাথে নিয়ে চলে এসেছিল থানায়। তবে থানায় আসার পর পাশের গ্রামে গ্যাংরেপের কবলে পড়া এক মেয়ের গলা কাটা রাশের উদ্ধারের কথা শুনে গলা শুকিয়ে এসেছিল দু ভাইয়ের। কিন্তু শেষমেশ পুলিশের কথা মতো তাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও আসতে হচ্ছে গ্রামের সরকারি হাসপাতালে। ওনা তো পালিয়েছে, ওনা এখানে থাকতে পারে না। মুবিনের কথা শুনে তার দিকে তাকালো মেজবা। ঘাড় নেড়ে ক্ষীণ স্বরে বলল, হ্যাঁ। মুবিন বলল, তাহলে আমরা এখানে কেন আসলাম? আমার একদম ভালো লাগছে না। মেজো ভাই চলো আমরা বাড়িতে ফিরে যাই। মেজবা বলল, যাবো, ওরা যেহেতু বলেছে একটাবার দেখেই যাই। মুবিন বলল, ওনা পালিয়েছে, এই মেয়ে ওনা কখনোই হতে পারে না। কথা বাড়ালো না মেজবা, চুপচাপ দাঁড়িয়ে রইল মর্গের সামনে। মুবিনের কথাটি যেন ঠিক হয় তাও সে মনে প্রাণে চাইছে। তবে পুলিশের আশঙ্কা এই মেয়েটি যে অনা। তারপর বলল, আসুন। ফর্সা সিমসাম বর্ণের রুগা পাতলা একটি ছেলের ইশারায় তাকে তার পিছু মর্গের ভেতর ঢুকতে বুকের ভেতরটা হু হু করে উঠল মেজবার। বড়সড় এই ঘরটি বেশ শীতল। দুপাশের দেয়ালে বেশ কিছু ফ্রিজারের ঠাসা, মাঝে কিছু স্ট্রেচার, যাতে সাদা কাপড়ে মুড়িয়ে প্রাণহীন কিছু দেহ রাখা। আশপাশ থেকে নজর সরিয়ে চোখ জোড়া বুঝে লম্বা একটি শ্বাস ছেড়ে পিছনে ফিরল মেজবা। চোখের পলক ফেলে মুবিনকে আশ্বস্ত করে এগুলো কয়েক কদম। ছেলেটি বলল, তাড়াতাড়ি দেখেন, আমার ডিউটি শেষ, তবু আপনাদের জন্য আমার এখানে হাসপাতালে থাকা লাগতেছে। একটু আগে আসতে পারেন নাই? খানিকক্ষণ আগে রুগা পাতলা ছেলেটিকে দেখে মেজবার মনে মায়া কাজ করলেও তার মুখে এমন কথা শুনে মেজাজ খারাপ হলো তার। করা কিছু না শোনানোর জন্য মুখ খোলার ইচ্ছে না থাকলেও স্ট্রেচারে রাখা নিষ্প্রাণ দেহটির মুখ থেকে কাপড় সরাতেই সেদিকে নজর গেল মেজবার। সাথে সাথে তার বুকের ভেতরটা মুচড়ে উঠল। রক্তমাখা ছিন্ন ভিন্ন মুখের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল মেজবা। খানিক দূরে দাঁড়িয়ে থাকা মুবিনের দিকে চেয়ে ডুকরে কেঁদে উঠল সে। আর এদিকে পুরো হাজিবাড়ি জুড়ে নেমে এসেছে সুখের ছায়া। বাড়ির ছোট মেয়ে অনা খুন হয়েছে। একদল মানুষ তাকে ধর্ষণ করে গলা কেটে ফেলে রেখে গিয়েছিল ঘন জঙ্গলের মাঝে। যা সকালে গ্রামবাসীর চোখে পড়ায় তা পুলিশের নির্দেশে মর্গে রাখার পর মেজবা এবং মুবিন মিলে নিয়ে এসেছে তাকে। মৃতদেহটি এনে রাখা হয়েছে উঠোনের মাঝ বরাবর। অল্প সময় হলো অনাকে আনায় লোকজনের উপস্থিতি খুবই কম। ওনার পাশে একদল মাদ্রাসা ছাত্ররা জড়সড় হয়ে দূরত পড়ছে। সেখানে বসে তারা জোর গলায় কোরআন পাঠ করে যাচ্ছে। তার ওই বিপরীত পাশে বসে চিৎকার করে এক নাগারে কেঁদে যাচ্ছেন মোর্শেদা বেগম। তার করুণ আর্তনাদ দেখে আশেপাশের মানুষের হৃদয় কেঁদে উঠছে। চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ছে পানির স্রোত। তারপর বলল, কাল রাতে মেয়ে খাইতে বসে আমায় কয়, আম্মা আমায় একটু খাইয়া দাও না রে। আমি কই, ঢঙ্গি মেয়ে কই কি রে? আমি আমার মেয়েকে কেন শেষ খাওয়া খাওয়াইয়া দিলাম না রে?
মোর্শেদা বেগমের আহাজারি শুনে পাশ থেকে বয়স্ক মতো একজন মহিলা সান্ত্বনা দিতে আরো বেকুল স্বরে কেঁদে উঠলেন তিনি। হাত পা মেলে মাটি থাপড়িয়ে থাপড়িয়ে বলতে লাগলো, খাইতে বসে মৌমিরে কুলে নিয়ে কয়, ফুপু তুই আমারে ভালোবাসিস? মৌমি ওর গালে চুমা দিয়া কয়, আম্মুর থেকে অনেক বেশি ভালোবাসি তোমায় ফুপুরে। ওর বাপের কাছে কয়, আব্বা তুমি আমার আর মৌমির মধ্যে কারে বেশি ভালোবাসো? ওর বাপ হাইসা কয়, মৌমিরে বেশি ভালোবাসি রে। মেয়ে আমার রাগ কইরা আমার আয়সা কয়, আম্মা আব্বারে বলো অনাও তার আব্বার থেকে আম্মারে বেশি ভালোবাসে। আমার পরীর মতো মেয়ে আর কখনোই ওর বাপের সাথে রাগ করবো না। কোন কুত্তার দলের আমার মেয়েকে খামচে ছিঁড়ে খাইছে রে। আমার মেয়ে কতই মনে হয় চিৎকার করেছে, কতই কষ্ট পাইছে রে। হঠাৎ কেউ বলল, শান্ত হ বোন, শান্ত হ। মোর্শেদা বেগম বলল, কেমনে শান্ত হমুরে? আমার তাজা ধরফরা এক মায়েরা কেমনে মনে হয় ওরা মারছে রে। গলা কাটার পর আমার মেয়ে মনে হয় কেমন ছটফট করছে। এত কষ্ট কেন আমার মেয়ের কপালেই লেখা রাখছিল আল্লাহ? মহিলাটি বলল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, একটু ধৈর্য ধর বোন। মোর্শেদা বেগম বলল, আমি কেমনে ধৈর্য ধরবো? আমারে কি আল্লাহ চোখে দেখছিল না? আমারে রাইখে আমার মেয়েরে কেন নিল? আমার মেয়ের মনে হয় কেমনে ছটফটাইছে রে। ওই কুত্তাগুলো কতই কষ্ট দিচ্ছে আমার মেয়েরে। মেয়ে আমার আর কখনোই আমার বুকে আসবে না রে। সাজার জিনিস কিনবার জন্য আমার কাছে আর টাকা চাইবে না। আমার গালে চুমা দিয়া কইব না, আম্মা ভাইয়েরা আসলে এবার বেশি করে টাকা চাইবা আমার জন্য। আমি কেমনে বাঁচমু রে? বুড়া বয়সে কত সাধনার পর এই মেয়েটারে পাইছিলাম, কিন্তু আল্লাহ তারে আমার কুল থেকে আগেই কায়রা নিল। আমার বুক খালি কইরা তারে নিয়ে গেল। ওই হারামিরা আমার মেয়েকে কত কষ্ট দিয়ে মারছে রে। খবর পাওয়া মাত্র বাড়ি থেকে ছুটে এসে মোর্শেদা বেগম করুণ আর্তনাদের ধ্বনি শুনে তার দিকে পাবার হলো চৈতালি। তবে কয়েক কদম এগোতেই পাশ থেকে বাধা অনুভব করলো সে। তারপর বলল, এদিকে আসো। আচমকা মুবিনের টানে হকচকিয়ে গেল চৈতালি। ব্যথাতুর মুখে সে মোর্শেদা বেগমের দিকে চেয়ে বলল, আগে চাচির কাছে যাই। মুবিন বলল, না তুমি ওদিকে যাবে না। চৈতালি বলল, কেন? চৈতালির প্রশ্ন উপেক্ষা করে তাকে একটানে বাড়ির ভেতর এক কোনায় দাঁড় করালো মুবিন। চোখে মুখে স্পষ্ট ক্রোধ ফুটিয়ে বলল, তুমি এত হিংসে করতে ওনাকে? এত ছি চৈতালি ছি, আমি বিশ্বাস করতে পারছি না। কি করে পারলে তুমি এগুলো করতে? চোখ জোড়া প্রশস্ত হইল চৈতালির। বিস্মিত গলায় সে বলল, কি যাতা বলছো এসব? মুবিন বলল, যাতা বলছি। যাতা? তুমি পরশু রাতে ওনার সাথে ছিলে না? এমনকি কাল রাতেও তো তোমার সাথে ওর টেলিফোনে কথা হয়েছে। হালিমা চাচি নিজে শুনেছে ওনাকে তোমার সাথে কথা বলতে। চৈতালি বলল, হ্যাঁ ওনা আমায় কল করেছিল, কিন্তু ও তো আমায় এসব বলেনি। বিশ্বাস করো মুবিন। মুবিন বলল, তাহলে কেন কল করেছিল? চৈতালি বলল, তুমি আজ আসবে সে কথা জানাতে। মুবিন বলল, হাসালে, বোকা পেয়েছ আমায়। আমি আজ আসবো তা কাল কি করে জানবেও না? চৈতালি বলল, আমি জানি না, সত্যি আমি জানি না। মুবিন বলল, তুমি জানো চৈতালি, আর তুমি ইচ্ছে করে ওকে এমন একটি কাজ করাতে বাধ্য করিয়েছ। চৈতালি বলল, পাগল হয়েছে তুমি? আমি কেন এসব করব? মুবিন বলল, কারণ তুমি অনার অবস্থানকে হিংসে করতে, পরিবারের ভালোবাসা, ভাইদের আদর সবকিছুকে তুমি হিংসে করতে। আমি ওনাকে না তোমাকে কাকে বেশি ভালোবাসে তাও কিন্তু তুমি একদিন প্রশ্ন করেছিলে। চৈতালি বলল, প্রশ্ন আমি মজার ছলে করেছিলাম। তুমি বিশ্বাস করো আমি কিছু জানি না। ও আমায় কিছু জানালে কখনোই আমি ওকে পালানোর মতো জঘন্য একটি কাজ করতে দিতাম না। লম্বা একটি দম ছাড়লো মুবিন। ঠোঁট জোড়া চেপে কান্না থামানোর চেষ্টায় ব্যর্থ হয়ে বলল, তুমি দায়ী চৈতালি। কেঁদে উঠলো চৈতালিও। ক্রন্দনরত গলায় বলল, আমি দায়ী নই। তুমি কেন এমনটা বলছো? ওনা আমার ছোটবেলার বান্ধবী। তোমার চেয়ে বেশিরভাগ সময় ও আমার সাথে কাটিয়েছে। ও আমার সবচেয়ে কাছের একজন মানুষ। ওর ক্ষতি আমি কখনোই চাইতে পারি না। মুবিন বলল, কাছের মানুষ, বান্ধবী, অথচ ওনা তোমায় কিচ্ছুটি জানায়নি? এসব গাঁজাখুরি কথা বিশ্বাস করতে বলো আমায়? চৈতালি বলল, হ্যাঁ বলি। আমার আর তোমার মাঝে সম্পর্কের ব্যাপারেও কিন্তু আমি ওনাকে কিছুই জানাইনি। তাহলে ওনা না জানালে সেটা অস্বাভাবিক কেন হবে? মুবিন বলল, কারণ ওটা ভিন্ন ব্যাপার। না তোমার ভাই আছে আর না তার সাথে প্রেম করতেছো। হাঁটু জোড়া ভাঁজ করে বসে পড়লো চৈতালি। মুবিনের দুপা আঁকড়ে ধরে ফুপি উঠলো সে। তারপর বলল, আল্লাহর কসম ওনা আমায় জানায়নি। আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না মুবিন। প্লিজ সবার মতো তুমি অন্তত আমায় ভুল বুঝো না। মুবিন বলল, তুমি এখান থেকে যাও। তোমার ছায়া আমার বোনের আশেপাশে থাকলে ওর আত্মার কষ্ট হবে। তুমি যাও এখান থেকে প্লিজ। চৈতালির হাতের মাছ থেকে পা ছাড়িয়ে উঠানোর দিকে এগুলো মুবিন। কষ্টে তার বুকের ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে। কেন করলো চৈতালি এমনটা? কেন তার বোন তাকে ফেলে চলে গেল পরপারে? আর কখনোই বোনের দেখা পাবে না সে। আর কখনোই তাকে মাথা বানিয়ে দেবে না। কখনোই বলবে না বিনামূল্যে আমি কোনো কাজ করি না ভাই। নিঝুম রাত, কোলাহলে মুখরিত করে রাখা প্রাণ হারিয়ে পুরো হাজিবাড়ি জুড়ে নেমে এসেছে নীরবতা। আশেপাশে নেই কোনো পাখির কুজন, নেই কোনো মানুষের কোলাহল। শুধুই কান ভেসে আসছে টিপ টিপ করে পড়তে থাকা বৃষ্টির শব্দ। অনেকে মাটি দিয়ে আসার পর থেকে অজুর ধারায় বৃষ্টি ঝরছে। মানুষের সঙ্গে কি তাহলে আকাশ পাতালও কাঁদছে? তারাও কি মেনে নিতে পারছে না তার এই মর্মান্তিক মৃত্যুকে? বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো উল্লাসের। আপনজন হারানোর কষ্ট তা অজানা নয়। ছোটকালে মাকে হারানোর পর এই কষ্ট দিনের পর দিন, মাসের পর মাস উপলব্ধি করে এসেছে সে। এ কষ্ট যে সকল কষ্টের ঊর্ধ্বে। দুঃখ ভারাক্রান্ত মনে রান্নাঘরে ঢুকলো উল্লাসী। মৃত বাড়ি হয় আজ তাদের বাড়িতে উনুন ধরানো হয়নি। আশেপাশের দু এক বাড়ি থেকে ভাত ডাল দিয়ে গেছে, যা যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই পড়ে রয়েছে। কে খাবে এসব? কারো খাবারের মতো পরিস্থিতি রয়েছে? খাবার সব ঢেকে ঢুকে রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়লো উল্লাসী। লম্বা বারান্দা ধরে খানিকটা সামনে এগিয়ে খুঁটি ধরে দাঁড়িয়ে তাকিয়ে রইল বৃষ্টির দরুন অধরে চিকচিক করে ওঠা উঠোনের দিকে। বৃষ্টির তেজ ক্রমেই বাড়ছে। সারা রাত এভাবে বৃষ্টি চলতে থাকলে ওনার কবরের কোনো ক্ষতি হবে না তো? তার বাবার বাড়ির পাশের বাড়ির রহমত নামে এক চাচার মৃত্যু দিনেও এভাবে মুষলধারে বৃষ্টি
বৃষ্টি হয়েছিল, যার কারণে কবর ধসে পড়েছিল, ওনার ক্ষেত্রেও কি তেমন হওয়ার আশঙ্কা রয়েছে? মনে চলা প্রশ্নগুলোর উত্তর না পেলেও উঠোনের কারো অস্তিত্ব লক্ষ্য করলো উল্লাসী। চোখ জোড়া প্রশস্ত করে সেদিকে ভালোভাবে তাকাতেই দেখতে পেল চৈতালিকে। আকাশ পাতাল ফেটে পড়া বৃষ্টির মাথায় নিয়ে এসে এগিয়ে আসছে তার ওই দিকে। তারপর বলল, আপনি এখানে এত রাতে? উল্লাসী বলল, আমার একটা উপকার করবে উল্লাসী? উল্লাসী বলল, আগে আপনি উপরে উঠে আসুন। পুরো শরীর ভিজে গেছে একদম। ভেজা শরীরে জুবুতুবু হয়ে চৈতালি বারান্দায় উঠতেই তার দিকে এগিয়ে গেল উল্লাসী। অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভেজার ফলে ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছে তার শরীর, কিন্তু এত রাতে বৃষ্টিতে ভেজে সে কেন এসেছে এ বাড়িতে? চৈতালি বলল, মুবিনকে একটু ডেকে দেবে প্লিজ? উল্লাসী, না করো না, আমি অনেকক্ষণ হলো অপেক্ষা করছিলাম। উল্লাসী বলল, মুবিন ভাইকে? কিন্তু ওনাকে কেন, কি হয়েছে? চৈতালি বলল, না, তুমি কি কাউকে কিছু না জানিয়ে প্লিজ ওকে ডেকে দাও, আমি রান্নাঘরের ওই কোণাটাই অপেক্ষা করছি। চৈতালির বেকল সুর শুনে মায়া হলো উল্লাসীর। পেছনে ফিরে দু কদম এগিয়ে গেল সে। পাশ ফিরে ক্ষীণ গলায় বলল, আপনি অনা আপাকে পালাতে নিষেধ করেননি কেন? চৈতালি বলল, আমি কিছুই জানতাম না উল্লাসী, ওনা আমাকে জানায়নি। কথা বাড়ালো না উল্লাসী। দুতলায় উঠে মুবিনের খুঁজে তার ঘরে ঢুকলেও তার দেখা না পেয়ে এগুলো দক্ষিণের একদম কোনার ঘরটির দিকে। ঘরটি অনার, বড়সড় সেই ঘরের মালিকের স্থান আজ 3.5 হাত মাটির ঘরে। জগতের কত অদ্ভুত নিয়ম, তাই না? দুনিয়ার জীবনের ঘর যতই বড় হোক না কেন, কবরের পরিমাণ নির্দিষ্ট। 3 ভাই নীরবে বসে রয়েছে অনার বিছানায়, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ঘিরে ধরেছে তাদের। অজস্র স্মৃতিরে আসে বুকের ভেতরটাই তুফান তুলে দিয়েছে। এ তুফানের গভীরতা যতই তীব্র হোক না কেন, এর কোনো ধ্বনি নেই। নিঃশব্দে যে তুফান উথাল পাতাল করে দিচ্ছে মনের অন্তঃস্থল। হঠাৎ উল্লাসী বলল, মুবিন ভাই একটু আসবেন? উল্লাসীর গলার আওয়াজে অতীতের স্মৃতিচারণ থেকে বেরিয়ে এলো মুবিন। মাথা নেড়ে সম্মতি জানিয়ে 2 ভাইয়ের মাঝ থেকে উঠে পড়ল সে। অদ্ভুত এক কষ্ট হচ্ছে তার বুকের ভেতরে। গতকাল রাতে ওই সময় ঘরে অনার বিচরণ ছিল, অথচ তার শূন্য অবস্থায় পড়ে আছে। ঘরে মানুষের উপস্থিতি থাকলেও তার সে শূন্যতা কাটিয়ে উঠতে পারছে না। যেন ঘরের প্রতিটি জিনিস নিজেদের শূন্যতা জানান দিচ্ছে। হাহাকার করে ডেকে যাচ্ছে অনার নাম ধরে, ফিরে আয় না, ফিরে আয়। আর এদিকে উল্লাসীর পিছু পিছু রান্নাঘরের দিকে আসতে বুকের ভেতরটা টিপ টিপ করে উঠলো মুবিনের। সে প্রচুর ভেবেছে চৈতালিকে নিয়ে। চৈতালি আর যাই হোক মিথ্যা বলার মতো মেয়ে নয়। তাছাড়া আর কেউ না জানলেও সে তো জানে ওনাকে ঠিক কতটুকু ভালোবাসতো চৈতালি। তবে সবকিছুর পরেও কোথাও একটি কিন্তু থেকে যায়। সকলের মনে থেকে যায় প্রশ্নের ঝুড়ি। নিজের মনের সেই প্রশ্নের উত্তরগুলো নিজেই খুঁজে নিলেও সে পারবে অন্যর মনের প্রশ্নগুলোর উত্তর জোগাড় করতে। অনা সেই পথ রেখেই যায়নি। চৈতালি বলল, সবার মতো তুমিও আমায় অবিশ্বাস করলে? চৈতালির প্রশ্নে দীর্ঘশ্বাস ফেলল মুবিন। পাশ ফিরে টুপটাপ বৃষ্টির ফুটার দিকে চেয়ে বলল, এত বৃষ্টির মাঝে কেন এখানে এসেছো তুমি? চৈতালি বলল, কিছু প্রশ্নের উত্তর জানতে। মুবিন বলল, আমি প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। চৈতালি বলল, কিন্তু আমি জানতে চাই, না জানা অবধি আমি এক পাও এখান থেকে নড়বো না। মুবিন বলল, পাগলামি করো না। চৈতালি বলল, তোমাদের আচরণে কি আমায় পাগলামি করাই উচিত না? অনা আমাকে কিচ্ছুটি বললো না, তুমি আমার কাছ থেকে কিচ্ছুটি শুনলে না, আমার সাথেই কেন? হুপিয়ে কেঁদে উঠলো চৈতালি। ঠান্ডায় তার পুরো শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছে। নিজেকে সামলাতে 2 হাতের মুঠ চেপে ধরলো সে। কান্নারত গলায় বলল, ওনাকে হারিয়েছি, তোমাকে হারাতে পারবো না। আব্বা সবুজ স্যারের সাথে বিয়ের কথা বলছে, ওনারা কাল আংটি পরাতে আসবে। আব্বা আমাকে তোমার মতো অবিশ্বাস করে মুবিন। আর 10টা মানুষের মতো সেও ভাবে আমি আর ওনা খারাপ মেয়ে, আমি ওনার মতো খারাপ কিছু ঘটাবো। আর এজন্যই উনি খুব দ্রুত আমার বিয়ে দিতে চান। কেউ কেন বুঝতে চাইছে না মুবিন? কেউ কেন সত্যটা জানার চেষ্টা করছে না? সবাই কেন ওনাকে খারাপ বলছে? ওনা খারাপ মেয়ে নয়, আমরা কখনো কোনো খারাপ কাজ করিনি। দম ছাড়লো চৈতালি। কয়েক কদম এগিয়ে এসে মুবিনের হাত ধরে তাকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, তুমি কিছু বলছো না কেন মুবিন? বিশ্বাস করো, ওনা আমায় কিছু জানায়নি। তুমি কিছু করো প্লিজ, তুমি কিছু করো। তো ধন্যবাদ সবাইকে। ঠান্ডা লাগায় গলাটা একটু অন্যরকম লাগতে পারে, তো আপনারা একটু মানিয়ে নিন। আর পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো সবাই প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।